ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল থেকে স্বাগত। আজ আমি স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশন নিয়ে অল্প কিছু আলোচনা করছি। তবে আলোচনাটা শুরু করি। রামকৃষ্ণ পরমহংসের লোকান্তরের পর তার শিষ্যরা কলকাতার কাশীপুরের মঠে রামকৃষ্ণ সংঘ স্থাপন করেন। রামকৃষ্ণের প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ দত্ত ছিলেন এই সংঘের প্রাণ। নরেন্দ্রনাথ কলকাতার অন্তর্গত সিমলা দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার জেনারেল অ্যাসেম্বলি বা অধুনা স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে ডিগ্রি লাভ করেন। ছাত্রাবস্থা থেকে নরেন্দ্রনাথের মনে জিজ্ঞাসার উদয় হয়। তিনি কলেজে উইলিয়াম হেস্টি নামে দর্শনের অধ্যাপকের কাছে দর্শন ও ধর্মতত্ত্ব সম্পর্কে নানা মৌলিক প্রশ্ন করেন। অধ্যাপক হেস্টি এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে ব্যর্থ হন। জানা যায় যে তিনি নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য যেতে বলেন। নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যান। তিনি রামকৃষ্ণের কাছে তার সকল প্রশ্নের সমাধান পান এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। রামকৃষ্ণের নিকট দীক্ষা লাভের পর তিনি বিবেকানন্দ নাম গ্রহণ করেন। তিনি ছিলেন রামকৃষ্ণদেবের সর্বাপেক্ষা প্রিয় শিষ্য। বিবেকানন্দের দ্বারা একটি বিরাট কিছু হবে এই ভবিষ্যৎবাণী শ্রীরামকৃষ্ণ করেন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর তার শিষ্যরা কাশীপুরের মঠে রামকৃষ্ণ ভাতৃমণ্ডলী বা সংঘ স্থাপন করেন। স্বামী বিবেকানন্দ ছিলেন এই সংঘের প্রাণ। রামকৃষ্ণের বেদান্ত ও অদ্বৈতবাদ তাঁর মর্মে মর্মে সঞ্চারিত হয়। এই সময় তিনি সারা ভারত পরিভ্রমণ করেন। ভারতীয় জনগণের দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার, ভারতীয় সভ্যতার অবনতি এবং পরাধীন ভারতের ধূলিমলিন রূপ তার হৃদয়কে আলোড়িত করে। অবনত ভারতকে জাগাবার জন্য স্বামীজি ব্রত গ্রহণ করেন। বেদান্ত, ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শনে স্বামী বিবেকানন্দের অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি ছিলেন আধুনিক ভারতের শ্রেষ্ঠ বাগ্মী। বেদান্তের মানবতাবাদ তার ভাষণে প্রাণ পেয়ে শ্রোতার মর্মে মর্মে গেঁথে যেত। 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় শিকাগো শহরে নিখিল বিশ্ব ধর্ম সম্মেলনে অনাহূতভাবে যোগদানের জন্য স্বামী বিবেকানন্দ কপর্দকহীন অবস্থায় ভারত থেকে যান। এই সম্মেলনে স্বামীজির বেদান্ত, ভারতীয় সভ্যতার বিশ্বজনীনতা, ভারতীয় সভ্যতার সমন্বয়বাদী ব্যাখ্যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। বিজ্ঞান ও আর্থিক সম্পদে গর্বিত পাশ্চাত্যকে স্বামীজি ভারতের আধ্যাত্ম সম্পদের কথা শোনান। সমগ্র আমেরিকা ও ইউরোপে স্বামী বিবেকানন্দ অভূতপূর্ব সম্বর্ধনা পান। বিবেকানন্দের সম্মান লাভে ভারতবাসী সম্মানিত হয়। ইংরেজের হাতে শাসিত ভারতবাসী নিজেকে হীন ভেবে ধ্বংসের পথে চলছিল। স্বামীজি সেই জাতিকে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরিয়ে দেন। বিবেকানন্দ ভারতবাসীকে তার নিজ সভ্যতার শ্রেষ্ঠত্ব সম্পর্কে সচেতন করেন। ইউরোপ থেকে স্বদেশে ফিরে স্বামীজি দেশবাসীকে নববেদান্তের আলোকে জাগিয়ে তোলেন। হিমালয় থেকে কন্যাকুমারিকা সর্বত্র তিনি ঝড়ের বেগে ঘুরে বেড়ান। হতাশাগ্রস্ত অধঃপতিত জাতির মনে তিনি নব আশার মুকুল
ফুটিয়ে দেন। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ভুলিও না দরিদ্র ভারতবাসী, কাঙাল ভারতবাসী তোমার ভাই। ভুলিও না ভারতই তোমার শৈশবের শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। স্বদেশবাসীকে তিনি তিরস্কার করে বলেন যে আমরা বেদান্তবাদী বা পুরাণবাদী নই, আমরা আজ কেবলমাত্র অস্পৃশ্যতাবাদী। আমাদের ধর্ম কেবল রান্নাঘরে ভাতের হাঁড়ির মধ্যে। তিনি কঠোর ভাষায় অস্পৃশ্যতা ও জাতিভেদের নিন্দা করেন। স্বামীজি ভারত ইতিহাস ও দর্শনের চর্চার দ্বারা উপলব্ধি করেন যে ভারতের অধঃপতনের অন্যতম মূল কারণ হল জাতিভেদ ও অস্পৃশ্যতা। এই দুই পাপকে তিনি তীব্র নিন্দা করেন। দ্বিতীয়ত, স্বামীজি উপলব্ধি করেন যে জাতিকে দরিদ্র ও অজ্ঞানতা থেকে মুক্ত করতে না পারলে জাতির উন্নতি ঘটবে না। এজন্য তিনি জাতিকে কর্মশক্তিতে, তেজে উদ্দীপ্ত হয়ে লক্ষ্য স্থির রেখে চলতে বলেন। জ্ঞানের সঙ্গে কর্মের, জ্ঞানযোগের সঙ্গে কর্মযোগের সমন্বয় করার জন্য স্বামীজি যুবশক্তিকে পরামর্শ দেন। স্বামীজি ভারতীয় কৃষকদের ভয়ানক দারিদ্র্যের জন্য দেশবাসীকে তিরস্কার করেন। খালি পেটে ধর্ম হয় না ও দারিদ্র্যের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার আহ্বান তিনি জানান। ছিন্ন বস্ত্র পরিহিত অনাহার ক্লিষ্ট ভারতবাসীর চেহারা দেখে তিনি হৃদয়ে তীব্র বেদনা বোধ করেন। ৩০ কোটি ভারত সন্তানের অতীত নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই দেখে স্বামীজি শিহরিত হন। তিনি জাতিকে ক্ষাত্রবীর্য ও ব্রহ্মতেজে উদ্দীপ্ত হইবার জন্য ডাক দেন। কর্মশক্তি ও ভাবশক্তির দ্বারা ভারত মাতার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য স্বামীজি আহ্বান জানান। তৃতীয়ত, স্বামীজি পাশ্চাত্য দেশে ঘুরে এই দেশের বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি লক্ষ্য করেছিলেন। বিশ্বের এই অগ্রগতি থেকে ভারতবাসী বিচ্ছিন্ন হয়ে কুপমণ্ডুক হবার ফলে তাদের পরাধীনতা ও দারিদ্র্য এসেছে, তা তিনি বুঝতে পারেন। তিনি বলেন যে গতি হলো জীবনের চিহ্ন। সমাজে গতি না থাকলে প্রাণশক্তির অভাব দেখা দেয়। সুতরাং ভারতের সব কিছু শ্রেষ্ঠ এই গোঁড়ামি ছেড়ে অপরদিকে ইউরোপের সকল কিছু শ্রেষ্ঠ এই অনুকরণ ছেড়ে পাশ্চাত্যের বিজ্ঞানের সঙ্গে ভারতের আধ্যাত্মবাদের সমন্বয়ের কথা তিনি বলেন। গ্রাম্য কুসংস্কার অথবা শহুরে ইংরেজি আনার মোহ ছেড়ে ভারতবাসীকে আপন গৌরব ঐশ্বর্যে দাঁড়াবার জন্য তিনি ডাক দেন। যুবশক্তিকে শরীর গঠন ও চরিত্র গঠনের জন্য স্বামীজি উদাত্ত আহ্বান দেন। হাতের পেশি লোহার, শিরা ইস্পাতের, মনের জোর বজ্রের ন্যায় দৃঢ় করার জন্য স্বামীজি বলেন। চতুর্থত, স্বামীজি ধর্মীয় গোঁড়ামি বাদ দিয়ে রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের উপর জোর দেন। যত মত তত পথই একমাত্র সত্য। পঞ্চমত, মানব সেবাই পরম ধর্ম। জীবের মধ্যেই শিব বা ভগবান আছেন। এই সত্য উপলব্ধির জন্য তিনি বারবার বলেন, দরিদ্র কাঙাল নিজ জাতিকে আপন ভাই ভেবে তাদের সেবার জন্য তিনি আহ্বান জানান। স্বামীজি ছিলেন স্বাধীন চিন্তার পূজারী। 1898 খ্রিস্টাব্দে তিনি লেখেন যে হিন্দু ও ইসলামের সমন্বয়ে ভারত মাতার মুক্তি খুঁজতে হবে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে একে সমাজ সেবা
শিক্ষা বিস্তার, দরিদ্র সেবার কাজে তিনি নিয়োজিত করেন। স্বামী বিবেকানন্দের উজ্জ্বল ভাবমূর্তি, উদ্দীপনাময়ী বাণী অধঃপতিত জাতিকে জাগিয়ে তোলে। নব ভারতের ভিত্তি স্বামীজির হাতেই স্থাপিত হয়। ডক্টর ত্রিপাঠীর মতে শিল্পী ও ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলো যেরূপ শিল্পকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করেন, বিবেকানন্দ সেরূপ ধর্মকে জাতীয় ও বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করে তাকে উদ্দীপ্ত করেন। স্বামীজির বাণী ভারতীয় যুব শক্তিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। স্বামী বিবেকানন্দই ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের উদ্গাতা। তিনিই জাতিকে তার আত্মবিশ্বাস ও ঐক্য স্থাপন করেন। ভারতীয় জাতীয়তাবাদ এবং সংগ্রামী জাতীয়তাবাদের উদ্ভবে স্বামীজির দান অনস্বীকার্য। তাছাড়া স্বামীজি সর্বপ্রথম ভারতের দরিদ্র ও নিপীড়িত শ্রেণীর দিকে শিক্ষিত শ্রেণীর চোখ ফেরান।